আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2024 সালে আসা চাকরির গণিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সমাধান করে দিব। তো দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলের টিকিট মেশিন অপারেটর পদে রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। তো বলা হচ্ছে কোন সংখ্যাটি ভিন্ন ধরনের। এই ধরনের অঙ্ক কিন্তু কম আসে, তারপরেও যদি আসে আপনারা যেন উত্তর করতে পারেন, এই জন্য এটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে। এরকম আমরা দুটো অঙ্ক শিখব। তো বলা হচ্ছে কোন সংখ্যাটি ভিন্ন ধরনের। তো সংখ্যা চ্যাপ্টারে আপনারা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে যদি ভালো ধারণা না রাখতে পারেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করতে পারবেন না। এখন ধরেন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরেন 2, 3 হচ্ছে 9, 11। আমি বললাম এই সংখ্যাগুলোর মধ্যে ব্যতিক্রমী সংখ্যা কোনটা রয়েছে। ওকে, আমি কি বললাম? 2, 3, 9, 11 এর মধ্যে ব্যতিক্রমী সংখ্যা কোনটা রয়েছে। নিঃসন্দেহে বুঝতে পারছেন 9 কেন। কারণ হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 9 একটা কি সংখ্যা বলেন তো? যৌগিক সংখ্যা, এবং 9 একটা বর্গ সংখ্যা। এই জন্য আমরা 9কে এই তিনটার থেকে আলাদা করতে পারি। আবার আমরা বলতে পারি 2কে হচ্ছে 3কে এবং 11কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 9কে হচ্ছে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 9 দ্বারা যায়, 1 দ্বারা যায়, 3 দ্বারা যায়, ঠিক আছে। আর এই 11, 3 আর 2 এর ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যাচ্ছে না। তো এটা ছোট সংখ্যা, তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হয়তো সুবিধা হবে। যেহেতু এই সংখ্যাটা বড়, আপনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে আমি একটু বলি। সেটা হলো, আপনারা খেয়াল করবেন যে 373 এই সংখ্যাটাকে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি কিনা, 465কে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি কিনা, মানে কমন কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে আছে কিনা। তো একটু আমরা যদি খেয়াল করে দেখি যে 4, 6 এবং 5, তাহলে 6 4 10, 10 5 15, এটার যোগফল হচ্ছে 15। 9 7 16, 16 আর 5 21, এটার যোগফল হচ্ছে 21। তাহলে আমি যোগফলগুলো করতেছি, কেন করতেছি একটু পরে বলি। 9 7 16 আর 5 21, এবং 3 আর 1 4, 8 আর 4 12। আমরা দেখতে পাচ্ছি এটা 15, এটা 21 আর এটা 12। তার মানে 15, 21 এবং 12কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 5 15, 3 7 21, 3 4 12। তার মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, আমি 2 দ্বারা কেন ভাগ করলাম না? কেননা 2 দ্বারা এই তিনটার মধ্যে কোনো সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, বা এটাকেও যাচ্ছে না, এই জন্য আমি 3 বিবেচনা করলাম। কিন্তু দেখি তো এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 3 10 3 13, 13কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই আমরা বলতে পারি 373কেও 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে কমন একটা বৈশিষ্ট্য পেলাম আমরা, যে 3 দ্বারা এটাকে এবং এটাকে ভাগ করা গেলেও এইটাকে 3 দ্বারা ভাগ করা যায় না। ওকে, এখন আমরা যদি খেয়াল করি একটু যে 373 সংখ্যাটা মৌলিক কিনা। ওকে, তো আমি জানি 373 সংখ্যাটা মৌলিক, কেননা 1 হতে 500 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমার কিন্তু আপনাদের অঙ্ক করাতে করাতে মুখস্থই হয়ে গিয়েছে। তো আমি একটু আপনাদের চার্টটা দেখাই যে 373 সংখ্যাটা আসলে মৌলিক কিনা। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদের একটু চার্টটা দেখাচ্ছি। দেখেন স্ক্রিনে, দেখেন 1 থেকে 500 পর্যন্ত নিম্নরূপ মৌলিক সংখ্যাগুলো রয়েছে। এই লিস্টের মধ্যে 373 আছে কিনা, এই যে দেখেন 373 কিন্তু লিস্টের মধ্যে রয়েছে, এবং তাই আমরা বলতে পারি যে এই 373 হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত সাধারণত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করি 2 3 5 7 11 13 17 19, এইভাবে সবশেষে 97। মোট কয়টা রয়েছে? 25টা। কিন্তু আমি বলবো যে 1 থেকে 200 পর্যন্ত আপনাদের কিন্তু মুখস্থ রাখতে হবে মৌলিক সংখ্যাগুলো। তাহলে হচ্ছে আপনাদের জন্য ডিসিশন নেওয়া, মানে মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্নের উত্তর করা সহজ হবে। তো এবারে আমি ওই প্রশ্নে আবার ফেরত যাচ্ছি। খেয়াল করে দেখেন, আমি যেহেতু বলেছি যে এই 3টা সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যায়, আমি একটু 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। 3, তাহলে 3 1 3 থাকলো 1 16, 3 5 15 থাকলো 1 15, আবার 3 5 15 ভাগ করা যাচ্ছে এটাকে 3 দ্বারা। 579কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 1 3 থাকলো 2 27, 3 9 27 আর 3 3 9 ভাগ করা যাচ্ছে। 831কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 2 6 2 থাকলো 2, তার মানে 23, 3 7 21, 22 23 থাকলো 2, আবার 3 7 21, তার মানে এটাকেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে।
তাই আমরা বলতে পারি যে এই তিনটা যৌগিক সংখ্যা, কিন্তু এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তবে আমরা যদি মৌলিক সংখ্যা হিসেবে 373কে শুরুতেই আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু অনায়াসেই এই প্রশ্নটার উত্তর করতে পারবো। এবং এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় কম আসে, কিন্তু অনেকেই হয়তো আপনারা এই ধরনের প্রশ্ন উত্তর করতে পারেন না। ঠিক আছে, তো শুধু যে মৌলিক হলে এটা ভিন্ন সংখ্যা হবে সেটা না, তার মানে বাকি সংখ্যাগুলোর মধ্যে কমন কোনো বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে যেন যেটা ভিন্ন সেটার মধ্যে ওই বৈশিষ্ট্যটা অনুপস্থিত থাকে বা না থাকে, তাহলেই আপনারা ডিসিশনটা সহজে নিতে পারবেন। এবার আমি এরকম আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 121, 154, 279 ও 594 এর মধ্যে কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন। এটাও একটা চাকরির পরীক্ষায় এসেছে, 2019 সালে এসেছিল কিন্তু এই অঙ্কটা। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে অপশন 4টা, A B C D 4টা অপশন। আমরা একটু খেয়াল করে দেখি যে 154, 279, 594 আর 121 এই সংখ্যাটা কেবল বর্গ সংখ্যা, কেননা 11 এর উপর স্কোয়ার করলে 121 হয়। কিন্তু 154 বর্গ সংখ্যা নয়, 279ও বর্গ সংখ্যা নয়, 594ও বর্গ সংখ্যা নয়। তাই আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে এখানকার মধ্যে ভিন্ন সংখ্যা। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা হচ্ছে এক্সাম্পল স্বরূপ ডিটেইলসে আপনাদেরকে একটু লিখে বুঝিয়েছি যে কেন এই সংখ্যাটা অন্য সংখ্যাগুলো থেকে ভিন্ন হয়েছে। তো আমি যেটা বললাম সেটাই হচ্ছে এখানে লেখা রয়েছে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি দুটি সংখ্যার অনুপাত 3:2, উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি 7:5 হয়, বড় সংখ্যাটি কত? আচ্ছা বলেন তো দেখি, আমাদের যেটা বের করতে বলেছে সেটা কোন সংখ্যাটা, এখানে বড় সংখ্যাটা কোনটা? যেহেতু দুটি সংখ্যার অনুপাত 3:2, তার মানে এটা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা যেহেতু বের করতে বলেছে, আমরা শুরুতে ধরে নেব যে ধরি আমাদের প্রথম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 3x এবং পরে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 2x। এই লাইন থেকে আমরা কিন্তু এই দুটো জিনিস ধরে নিলাম। ক্লিয়ার? তার মানে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের কিন্তু এই যে 3x, এই সংখ্যাটা কিন্তু আমরা বড় সংখ্যা হিসেবে ধরে নিলাম, কেননা 2x হচ্ছে এখানে ছোট সংখ্যা এই দুটোর মধ্যে। এবার বলা হচ্ছে উভয়ের সাথে 4 যোগ করলে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে উভয়ের সাথে 4 যোগ করা মানে কি? মানে হচ্ছে 3x এর সাথেও 4 যোগ করব, আবার 2x এর সাথেও আমরা 4 যোগ করব। তাহলে উভয়ের সাথে 4 যোগ করব, অনুপাত আকারেই কিন্তু সংখ্যা দুটো রয়েছে, তাই না? উভয়ের সাথে 4 যোগ করলে অনুপাতটি 7:5 হয়। তাহলে অনুপাতটা কি হয়ে যাচ্ছে? 7:5 হয়ে যাচ্ছে। তার মানে এটার সাথে 4 যোগ, এটার সাথে 4 যোগ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে 3:2 থেকে 7:5 হয়ে যায়। তাহলে বা আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ, সেম কথা, অনুপাতও যা ভগ্নাংশও তা, তাই না? তাহলে আমরা উপরে লিখতে পারি 3x যোগ 4 আর নিচে লিখবো আমরা 2x যোগ 4 ইকুয়াল কত? উপরে 7 তার নিচে 5। মানে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হলো লব, আর পরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে হর। অনুপাতের সময় আমরা এটাকে বলি পূর্ব রাশি আর এটাকে বলি উত্তর রাশি। তাহলে বা আমরা গুণ করব এটা দ্বারা এটাকে, আবার এটা দ্বারা এটাকে। তো এটা দ্বারা এটাকে আমরা গুণ করব, 3 5 15x যোগ 4 5 20 বা 20 ইকুয়াল 7 2 14x যোগ 4 7 28। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 15x বিয়োগ এই 14x এইদিকে আসলে 14x বিয়োগ হয়ে যাচ্ছে, এইদিকে 28, এই 20 এইদিকে গেলে -20 হয়ে যাচ্ছে। তাহলে বা আমরা কি বলতে পারি? 15x থেকে x গেলে x ইকুয়াল 28 থেকে 20 গেলে কত থাকে? 8। এই 8 কিন্তু অ্যান্সার নয়, কারণ আমাদের বড় সংখ্যাটা ছিল কিন্তু 3x। তাহলে আমরা বলবো সুতরাং আমাদের বড় সংখ্যাটি কত হবে? ইকুয়াল 3 × x, তার মানে 3 × 8, 3 8 কত? 24। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 2 গুণ। 8 বছর আগে, আগে মানে কিন্তু পূর্বে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। পিতার বর্তমান বয়স কত? তো কি বের করতে বলেছে? পিতার বর্তমান বয়স আমাদের বের করতে বলা হচ্ছে। তো শুরুতে আমরা এটা মাথায় রাখলাম যে পিতার বর্তমান বয়স আমরা বের করতে চাই। প্রথমে ক্লু দেওয়া আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 2 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা ধরে নিব। তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের পুত্রের বয়স কত? ইকুয়াল হচ্ছে x বছর। তাহলে সুতরাং পিতার বয়স কি হবে বলেন তো দেখি? পিতার বয়স হবে যেহেতু পুত্রের 2 গুণ, তাহলে 2x। এই জন্য আমরা কিন্তু পিতার বয়সটাকে শুরুতে ধরে নিই, পুত্রটাকে ধরেছি যেন পিতার বয়সটা ধরতে অনেকটা ইজি হয়। নচেত আমি যদি বলতাম যে ধরি
পিতার বয়স হচ্ছে এক্স, তাহলে পুত্রের বয়স কিন্তু দ্বিগুণ হতো না, কি হতো x/2। তখন কিন্তু এই জিনিসটাকে একটু উল্টোভাবে চিন্তা করতে হতো। এই জন্য আমরা শুরুতে কি ধরে নেই, আমরা শুরুতে ধরে নেই পুত্র, দেন আমরা পিতায় চলে আসি, মানে যেভাবে বলবে সেইভাবেই আমাদেরকে সাজাতে হবে। কিন্তু এখানে যদি বলতো যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের অর্ধেক, তখন কিন্তু আমরা শুরুতে পিতার বয়সটা ধরে নিতাম, দেন আমরা পুত্রের বয়সটা হিসাব করতাম। এখানে লাইনটা যেভাবে আছে সেইভাবেই আমাদের চিন্তা করতে হবে, যেন আমরা এই প্রসেস অনুযায়ী এখানে বসাতে পারি। তার মানে ওটা বসালে যে হবে না তা কিন্তু না, ওটাও হবে, কিন্তু বুঝতে কিছুটা গড়বড় হতে পারে। তাহলে 8 বছর আগে, আচ্ছা বলেন তো দেখি প্রশ্ন মতে 8 বছর আগের ঘটনাটা কি? 8 বছর আগে তার মানে পুত্র থেকেও 8 মাইনাস এবং পিতা থেকেও 8 মাইনাস, যেহেতু আমরা ইংরেজিতে লিখেছি তাই এটা 8, তাহলে এটা হলো 8 বছর আগের ঘটনা। তাহলে 8 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, আচ্ছা কোনটা পিতা? এটা কিন্তু পিতা, প্রথমে যেহেতু পিতা বলা আছে তার মানে পিতাটাকে প্রথমে রাখতে হবে। তাহলে আমরা এটাকে এখান থেকে মুছে দিলাম। তাহলে 8 বছর আগে এটা ছিল পিতা এবং 8 বছর আগে এটা ছিল কিন্তু পুত্র। খেয়াল করে দেখেন, যেহেতু বলেছে 8 বছর আগে পিতা, তাহলে 8 বছর আগে পিতা এটা এবং পুত্র হচ্ছে এটা। তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:2। তার মানে এই অনুপাতটা হচ্ছে 5:2। দেখেন এই 5 কিন্তু পিতা আর এই 2 কিন্তু পুত্র। যেহেতু আমরা এটা প্রথমে লিখেছিলাম তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা উল্টো হয়ে যেত, এই কারণে আমি কিন্তু জিনিসটাকে একটু ঘুরায় লিখলাম। এই জিনিসটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে ভালো করে। তাহলে উপরে 2x - 8, তার নিচে কত x মাইনাস হচ্ছে 8 ইকুয়াল, এখানে আমরা বাংলা বসিয়েছি, আমরা তো বাংলা বসাতে পারবো না, না হলে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি হয়ে যাচ্ছে। তার মানে আমরা করব কি 5:2, এটা ইংরেজিতেই লিখে দেব এখানে। তো এবার আসেন ইকুয়াল, উপরে 5 তার নিচে 2। তাহলে আমরা আর গুণ বা বজ্র গুণ করবো, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তো প্রথমে আমরা এই কোণাটা গুণ করব। আচ্ছা তাহলে গুণ করলে কি দাঁড়ায় বলেন তো? 5 আর x গুণ করলে 5x মাইনাস 5 আর 8 গুণ করলে 5 × 8 = 40 ইকুয়াল 2 আর 2x গুণ করলে 2 × 2 = 4x মাইনাস 2 আর 8 গুণ করলে 8 × 2 = 16। তাহলে কত হচ্ছে? আমরা বলতে পারি বা এই 5x থাকলো, এই 4x এই দিকে আসলে -4x হচ্ছে ইকুয়াল, এই দিকে -16 আছে -16ই থাকবে, আর এই 40 এদিকে আসলে +40 হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে বা 5x থেকে 4x বাদ দিলে x ইকুয়াল 40 থেকে 16 বাদ দিলে কত হয়? 40 থেকে 10 বাদ দিলে 30, 30 থেকে 6 বাদ দিলে 24। তাহলে x এর মান হচ্ছে 24। তাহলে বলেন তো দেখি কার বয়স বের করতে বলেছে? পিতার বর্তমান বয়স বের করতে বলেছে। তো পিতার বর্তমান বয়স কত? 2x। তাহলে আমরা বলবো যে সুতরাং পিতার বর্তমান কি বয়স কত হবে? বর্তমান বয়স হবে 2 ইন্টু কত? x এর ভ্যালু 24। তাহলে 2 আর 24 গুণ করলে কত হয়? 24 × 2 = 48। তাহলে পিতার বর্তমান বয়স 48 বা 48 বছর। নিঃসন্দেহে এই ডিটেলসে যে আমি অঙ্কটা করালাম আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি আপনারা ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 2 জন বালক একত্রে ওই কাজ কয় দিনে শেষ করতে পারবে? খুবই সুন্দর একটা অঙ্ক, এটা 2024 সালে এসেছে, এবং এই মেট্রো রেলের এই পরীক্ষাটা ছাড়াও এই অঙ্কটা কিন্তু আরও 2টো পরীক্ষায় এসেছে 2024 সালেই। তো 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বা শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, এইটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বা মানে কি? বা মানে হচ্ছে যদি কাজ করে 3 জন পুরুষই করবে, অথবা যদি কাজ করে 5 জন বালকই কাজ করবে। তার মানে এরা একত্রে কাজ করবে না। তার মানে আমরা বলতে পারি যে 3 জন পুরুষ যে কাজ করে ওই কাজ 5 জন বালক করতে পারে। ওকে, তার মানে পুরুষরা একটু বেশি কাজ করে, বালকরা একটু কম কাজ করে, এই জন্য 2 জন বালক এখানে অতিরিক্ত লেগেছে। তাহলে কত দিনে করতে পারে? 16 দিনে। তাহলে আমরা বলতে পারি যে এখানে 3 জন পুরুষ মানে 5 জন বালক। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 3 জন পুরুষ সমান 5 জন কি বালক, এটা বলতে পারি আমরা। তাহলে বলেন তো 1 জন পুরুষ সমান কয়জন বালক? নিঃসন্দেহে হচ্ছে
কম জন বালক, তার মানে 5/3 এতজন বালক, একজন পুরুষ সমান। তাহলে বলেন তো দেখি নিচের লাইনে কয়জন পুরুষ আছে? 2 জন পুরুষ। তাহলে আমরা এবং কিন্তু বলা আছে, তার মানে এই বালকটা এবং এই পুরুষ, মানে এই বালক 2 জন এবং এই পুরুষ 2 জন মিলে একসাথে কাজ করলে সেটা কত দিনে করতে পারবে সেটা জানতে যাচ্ছে। তো আমরা আগে এই পুরুষকে বালকে কনভার্ট করে নিই। তাহলে বলেন তো 2 জন পুরুষ সমান কতজন বালক? এবার গুণ হয়ে যাবে, তাহলে 5 × 2 ভাগ হচ্ছে 3, তার মানে এতজন বালক। তাহলে এটা জিনিসটা কত? 5 × 2 = 10, তার নিচে 3, এটা হচ্ছে এতজন বালক, তার মানে 3 দশমিক সামথিং আর কি হবে। তাহলে 2 জন পুরুষ মানে এতজন বালক, তাহলে এটা কিন্তু বালক। আচ্ছা বলেন তো দেখি এবার, তাহলে 2 জন পুরুষের জায়গায় আমরা কতজন বালককে চিন্তা করব? 10/3 জন বালককে চিন্তা করব। তাহলে এটা হলো বালক এবং এটাও হলো বালক। তাহলে এই দুটো বালক যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 2 যোগ উপরে 10 তার নিচে 3, তাহলে কত হয়? 3 লসাগু, 3 × 2 = 6 যোগ 10, তাহলে 10 আর 6 কত? 16/3। এটা হলো মোট এতজন বালক মিলে কিন্তু হচ্ছে ওই কাজটা কত দিনে করতে পারবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে 16/3 এতজন কি? এটা কিন্তু আমাদের বালক। তাহলে আমরা একটু মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম লাইনটা সাজাবো বালক দিয়ে। তাহলে 5 জন বালক করতে পারে একটা কাজ কত দিনে? 16 দিনে, ঠিক আছে। তাহলে একজন বালক ওই কাজটা করতে পারবে কত দিনে? তাহলে 16 × 5, যেহেতু বেশি দিন লাগবে তার মানে গুণ। তাহলে এবার কতজন বালক বলেন তো দেখি? কত ছিল? 16 ভাগ কত বলেন? 16 ভাগ নিচে কিন্তু ছিল 3, তাহলে এতজন বালক কাজটা কত দিনে করতে পারবে? তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টা কি দাঁড়াবে, উপরে 16 × 5, আর যেহেতু এই জিনিসটা উল্টে যাবে তার মানে উপরে চলে যাবে কতজন? উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 16। তাহলে 16 ক্রস 3 5 কত? 3 5 15, তার মানে 15 হচ্ছে সঠিক উত্তর। তাহলে খ নম্বর অপশনটা রাইট। এবার এই অঙ্কটা যদি আমি একটু উল্টোভাবে করি, খেয়াল করে দেখেন উল্টোভাবে করা মানে কি? আমি বলবো যে 5 জন বালক মানে 3 জন পুরুষ। একটু প্রথম লাইনটাকে এইভাবে লিখলাম যে 5 জন বালক = 3 জন পুরুষ। আমি লিখতেই পারি, তাই না? 3 জন পুরুষ লিখলাম। তাহলে বলেন তো একজন বালক মানে কয়জন পুরুষ? তাহলে উপরে 3 তার নিচে 5 এতজন পুরুষ, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমরা এই বালককে পুরুষে কনভার্ট করব। তাহলে 2 জন বালক সমান উপরে 2 গুণ হয়ে যাবে, তাহলে 3 × 2 ভাগ হচ্ছে 5 এতজন পুরুষ। তাহলে পুরুষ কত? উপরে 3 × 2 = 6, তার নিচে 5। এবার আমরা যদি চাই তো এটা দ্বারাও অঙ্কটা করে ফেলতে পারি। তো 6/5 হয়েছে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই 6/5 আর এই বলেন তো দেখি এখানে কয়জন পুরুষ আছে? 2 জন পুরুষ। তার মানে আমরা এটা বলতে পারি যে এই 2 জন বালক সমান এতজন পুরুষ। তাহলে এখানেও রয়েছে 2 জন পুরুষ এবং মাঝখানে এবং রয়েছে, এই জন্য দুটো যোগ হবে। তাহলে 2 যোগ উপরে 6 তার নিচে 5, কত হচ্ছে? নিচে 5, উপরে 5 × 2 = 10 আর 6 16। খেয়াল করে দেখেন সেম জিনিস কিন্তু হয়ে গেল। তার মানে আবারও একই রকম উত্তর চলে আসবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু 2024-এ আসা অঙ্ক নয়, কিন্তু এক্সট্রাভাবে আমি এই অঙ্কটা আপনাদের সমাধান করে দিচ্ছি। ওকে, তো আমাকে একজন জানিয়েছেন যে এই অঙ্কটা বুঝতে তার প্রবলেম হয়, তার জন্যই আমি অঙ্কটা সলিউশন করে দিচ্ছি। ওকে, তো দেখেন আপনারাও দেখেন অঙ্কটা বলেছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটা সরল সুদের অঙ্ক নাকি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক? যেহেতু এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই, তাই আমরা বলতে পারি এই অঙ্কটা সরল সুদের অঙ্ক। ওকে, তো এখানে দুটো অঙ্ক কিন্তু একসাথে মিক্স করা হয়েছে। 500 টাকার 4 বছরের সুদ এটা একটা, এবং 600 টাকার 5 বছরের সুদ এটা একটা। তো এই দুটো জিনিস এই যে খেয়াল করেন, 600 টাকার কয় বছরের? 5 বছরের সুদ। এই দুই সুদ মিলে একত্রে কত টাকা হয়েছে বলেন তো দেখি? একত্রে হয়েছে এত টাকা হলে কি বের করতে বলেছে? সুদের হার কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা জানি সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, তার মানে আর এর মান কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এখন আমরা যদি I = PRN সূত্র প্রয়োগ করি, আমরা জানি লিখব I = PRN। কেন I = PRN? যেহেতু সরল সুদের অঙ্ক, তাহলে সেখানে অবশ্যই I = PRN সূত্র প্রয়োগ হবে। I মানে হচ্ছে সুদ বা মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, N হচ্ছে বছর বা সময়, এই জন্য এই সূত্রটা প্রয়োগ হবে আমাদের। তাহলে 500 টাকার 4 বছরের সুদ, তাহলে 500 টাকা, P এর মান 500,
ইন্টু আর এর মান তো দেওয়া নেই, তাই আর ভাগ 100 ইন্টু এন এর মান হচ্ছে 4, বসাই দিলাম 4। তাহলে 2 0 2 0 ক্রস 4 5 20, তার মানে 20 আর। তাহলে আই এর মান আমরা পেলাম 20 আর। তাহলে এবার আমরা নিচে লিখব আবার লিখে কি লিখব, আই ইকুয়াল আবার পিআরএন, সূত্র প্রয়োগ হবে। এবার পরেরটা 600 টাকার 5 বছরের সুদ, তাহলে পি এর মান 600 ইন্টু আর এর মান আর ভাগ 100 ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 5 বছর, তার মানে 5 বসাই দিলাম। তাহলে 2 0 2 0 ক্রস, তাহলে 5 6 30 আর, তার মানে 30 আর কার মান, এই আয়ের মান 30 আর। আচ্ছা বলেন তো এটা সুদ বের হয়েছে কিনা, অবশ্যই এটাও সুদ বের হয়েছে। এই দুই সুদের যোগফল কত, 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কত বলেন তো দেখি, 20 আর প্লাস 30 আর ইকুয়াল হচ্ছে 500। ক্লিয়ার? কেন? কেননা দুই সুদ মিলে 500 টাকা হবে, সেটা আমাদেরকে বলে দিয়েছে অঙ্কে। তাহলে বা 30 আর 20 কত, 50 আর ইকুয়াল কত, 500। তাহলে সুতরাং আর এর ভ্যালু কত হবে, উপরে 500 তার নিচে 50, কাটাকাটি করলে কত হয় 10, তার মানে 10% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো খেয়াল করে দেখেন উত্তরটা গ নম্বরে রয়েছে, এটাই হচ্ছে রাইট অপশন। তো নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছিলেন আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো আমি অনলাইনে আপনাদেরকে চাকরির গণিত শেখাই, যারা আমার কাছে পড়তে চান অনলাইনে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।